দেখেন এন্ড অফ দ্য ডে রংপুর রাইডার্স গ্লোবাল স্টেজে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, বাট নাথিং কামস ফার্স্ট দেন দ্য নেশন। আমার কাছে মনে হয় যে নেশন ইজ ইম্পর্টেন্ট। আমাদের টিমের কোনো প্লেয়ারকে যদি জাতীয় দলে দরকার পড়ে তাহলে দে আর মোস্ট ওয়েলকাম টু লিভ অ্যান্ড প্লে ফর দ্য ন্যাশনাল সাইড। ইয়েস, উই আর রিপ্রেজেন্টিং বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে আমাদেরও প্রায়োরিটি বাংলাদেশের ন্যাশনাল টিম, এবং সেটাতেই আমরা ফোকাস করব। বোর্ডের কাছে আমরা একটাই অনুমতি চেয়েছিলাম, বিকজ আমাদের এখানে অনেক লজিস্টিক্যাল সাপোর্ট লাগে এবং প্রিপারেশনের জন্য অনেক টাইম লাগে। আমরা ওভাবে করে এনওসি অ্যাপ্লাই করেছিলাম। যারা এখন ন্যাশনাল সাইডে চলে গিয়েছে, মিরাজ, শামীম পাটোয়ারি, নাইম শেখ, ওদেরও এনওসি আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং ওদের এনওসি দেওয়াও হয়েছিল, কিন্তু ওরা যেহেতু ন্যাশনাল ইন্টারেস্টের জন্য ওদের চলে যেতে হয়েছে। না, অবশ্যই দেখেন, আমার কাছে মনে হয় যে লাস্ট ইয়ার যখন আমরা গ্লোবাল সুপার লিগে গিয়েছিলাম ওইভাবে আমাদের আসলে কেউ কাউন্ট করছিল না, বাট এবং ফার্স্ট দুইটা ম্যাচ হারার পর একটু ব্যাকফুটে ছিলাম, বাট ওইখান থেকে আসলে এরকম একটা স্টেজে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি, অবশ্যই আলহামদুলিল্লাহ। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় এই বছর অনেক বড় একটা চ্যালেঞ্জ থাকবে। আর টু বি অনেস্ট যদি বলি, টিম ম্যানেজমেন্ট লাস্ট 2-3 মাস ধরে অনেক বেশি হার্ডওয়ার্ক করতেছে কীভাবে টিমটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া যায়। কারণ আমার কাছে মনে হয় যে আমরা যখন টিম নিয়ে কথা বলি, এটা নিয়ে অনেক ডিবেট থাকে, অনেক ডিসকাশন থাকে। অ্যাট দ্য লাস্ট মোমেন্ট যখন আমরা টিমটা পেয়েছি, অবশ্যই আশা করবো এই টিমটার উপরে আমাদের 100% বিলিভ আছে এবং ইনশাল্লাহ আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। অবভিয়াসলি যেটা বললাম যে দেখেন, আমরা টিম হওয়ার আগে অনেক এটা নিয়ে ডিসকাশন থাকে, অনেক ডিবেট থাকে, বাট লাস্ট মোমেন্টে যখন টিমটা যেটাই আসবে, 15 মেম্বার 14 মেম্বার যেটা এসেছে, আমার কাছে মনে হয় প্রতিটা টিম মেম্বারই বিলিভ করবে। বিলিভটা ইম্পর্টেন্ট এবং আমার কাছে মনে হয় যে আমরা আমাদের সেরাটা দিতে পারলে অবশ্যই ভালো কিছু হবে। দেখেন, আমার কাছে মনে হয় যে টু বি অনেস্ট যদি বলি, বাংলাদেশ ক্রিকেট আমরা একটা টাফ টাইম পার করতেছি। তো আমার কাছে মনে হয় যে লাস্ট ইয়ার রংপুর রাইডার্স গ্লোবালি চ্যাম্পিয়ন হয়েছে, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় অধ্যায়। তো আমার কাছে মনে হয় অবশ্যই সেই জায়গা থেকে এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করার চেষ্টা করতেছি। আর এরকম টুর্নামেন্টে আমরা যখন যেটা বললাম লাস্ট টাইম যখন আমরা গিয়েছিলাম, কেউ হয়তো আমাদের চিন্তাও করে নাই যে আমরা ফাইনাল পর্যন্ত খেলতে পারবো, বাট আলটিমেটলি আলহামদুলিল্লাহ অবশ্যই চ্যাম্পিয়ন হয়ে আসতে পেরেছি। অবশ্যই সেই জায়গা থেকে এবার চ্যাম্পিয়ন টিম হিসেবে আমরা যাব, একটা চ্যালেঞ্জ থাকবে, বাট সবাই মনে হয় এই চ্যালেঞ্জটা উপভোগ করার চেষ্টা করছে। নট রিয়েলি, বিকজ আমাদের কাছে যেটা মনে হয়, শোনা যাচ্ছে, আমার কাছে যেটা মনে হয় যে আমরা বোর্ডের কাছে আমরা একটাই অনুমতি চেয়েছিলাম, বিকজ আমাদের এখানে অনেক লজিস্টিক্যাল সাপোর্ট লাগে এবং প্রিপারেশনের জন্য অনেক টাইম লাগে। আপনারা জানেন যে এয়ার টিকেটস এবং ট্রাভেলিং টু দ্য ক্যারিবিয়ান ইজ অলওয়েজ ডিফিকাল্ট। সো ওভাবে করে আমরা একটা জিনিস জানতে চেয়েছিলাম যে ন্যাশনাল সাইডে কে থাকতে পারে কে না থাকতে পারে। আমরা ওভাবে করে এনওসি অ্যাপ্লাই করেছিলাম। যারা এখন ন্যাশনাল সাইডে চলে গিয়েছে, মিরাজ, শামীম পাটোয়ারি, নাইম শেখ, ওদেরও এনওসি আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং ওদের এনওসি দেওয়াও হয়েছিল, কিন্তু ওরা যেহেতু ন্যাশনাল ইন্টারেস্টের জন্য ওদের চলে যেতে হয়েছে। দেখেন এন্ড অফ দ্য ডে রংপুর রাইডার্স গ্লোবাল স্টেজে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, বাট নাথিং কামস ফার্স্ট দেন দ্য নেশন। আমার কাছে মনে হয় যে নেশন ইজ ইম্পর্টেন্ট। আমাদের টিমের কোনো প্লেয়ারকে যদি জাতীয় দলে দরকার পড়ে তাহলে দে আর মোস্ট ওয়েলকাম টু লিভ অ্যান্ড প্লে ফর দ্য ন্যাশনাল সাইড। ইয়েস, উই আর রিপ্রেজেন্টিং বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে আমাদেরও প্রায়োরিটি বাংলাদেশের ন্যাশনাল টিম, এবং সেটাতেই আমরা ফোকাস করব। হ্যাঁ, অবশ্যই যেটা বললাম, দেখেন লাস্ট ইয়ারও যখন গিয়েছি অনেক কম্পিটিটিভ টুর্নামেন্ট ছিল, চ্যালেঞ্জ ছিল, এবং যেটা বললাম যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি আমরা চ্যাম্পিয়ন হওয়ার পর, হয়তো ওইখানে কিন্তু বাংলাদেশ নিয়ে কথা হচ্ছিল। তো বাংলাদেশ ক্রিকেট একটা টাফ টাইম পার করতেছে, বাট লাস্ট ইয়ার যেটা ছিল অবশ্যই একটা ভালো অধ্যায় ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য। অবভিয়াসলি আমরা এবার যখন যাচ্ছি চ্যাম্পিয়ন টিম হিসেবে যাচ্ছি, ওইখানে যাওয়ার পর আসলে বুঝতে পারবো যে কী কী চ্যালেঞ্জ আমাদের সামনে থাকতেছে, বাট যে ধরনের চ্যালেঞ্জ আসবে অবশ্যই আমরা চেষ্টা করবো যাতে ওইটা হ্যান্ডেল করতে পারি। বেসিক্যালি বোর্ডের কাছে গিয়েছিলাম, ওনাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে ন্যাশনাল সাইডে কারা কারা থাকতে পারে। এখন অবভিয়াসলি আপনারা যদি সোহান বা সৌম্যর পারফরমেন্স দেখে থাকেন লাস্ট ফিউ ইয়ার্সে, তাহলে অবভিয়াসলি দে আর ইন কন্টেনশন। সো আমরা তো সবসময় চাইবো সবচেয়ে ভালো স্কোয়াড নিয়ে যেতে। আমরা চাইবো যে রিশাদও আমাদের স্কোয়াডে থাকুক, সোহানও স্কোয়াডে থাকুক, কিন্তু আমরা এরকম কোনো স্পেশাল রিকোয়েস্ট কারোর জন্য করিনি। আপনারা জেনে থাকেন যে ওরা সবাই ন্যাশনাল স্কোয়াডে ক্যাম্পেই ছিল। আমার সবসময় ওদের সাথে ডিসকাশন হতো যে ওরা যদি আমাদের জন্য যায় তাহলে টিম কীরকম হতে পারে। আমাদের স্কোয়াড বিল্ডিংও যদি আপনি দেখেন, আমরা কিন্তু নাইম শেখকেও রেখেছিলাম, সৌম্যকেও রেখেছিলাম, আন্ডার দ্য আন্ডারস্ট্যান্ডিং যে হয়তো দুইজনের মধ্যে একজন ন্যাশনাল সাইডে যাবে। আবার সোহানের ব্যাপারটাও যদি জানেন, বিকজ ওর পারফরমেন্স এত ভালো ছিল, উই ওয়ার এক্সপেক্টিং যে ও ন্যাশনাল সাইডে থাকবে। সেটার জন্য কিন্তু আমরা স্কোয়াডে অঙ্কনকেও রেখেছিলাম, বিকজ উই ওয়ার এক্সপেক্টিং যে দুইজনের মধ্যে যে কোনো একজন হয়তো ন্যাশনাল সাইডে যাবে, এবং যদি থাকে তাহলে আমাদের ব্যাকআপ উইকেট কিপার হিসাবে সোহান বা অঙ্কনই যাবে। আপনারা সোহানকেও জিজ্ঞেস করতে পারেন, ও 25-26 তারিখ পর্যন্ত ন্যাশনাল ক্যাম্পে ছিল অ্যান্ড হি ওয়াজ প্রিপেয়ারিং ফর দ্য ন্যাশনাল সাইড।
বিকজ একটা ছেলে যখন ন্যাশনাল ক্যাম্পে থাকবে তখন সে ন্যাশনাল টিমের জন্যই প্রিপারেশন নিবে। ওয়ান্স দ্য টিম ওয়াজ ডিক্লেয়ার্ড আই থিঙ্ক হি ইজ নাও ফোকাসিং অন জিএসএল, বাট স্কোয়াড ডিক্লেয়ার করার আগে আই থিঙ্ক হিজ ফোকাস ওয়াজ অন দ্য ন্যাশনাল সাইড অ্যান্ড দ্যাট ইজ হাউ ইট শুড বি। প্রত্যেকটা প্লেয়ারের স্বপ্ন থাকে ন্যাশনাল সাইডেই খেলার জন্য, সো ওয়েন দ্য ন্যাশনাল ডিউটি কামস আই এম শিওর ওদের ওটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। অবশ্যই দেখেন চ্যালেঞ্জ একটা থাকবে, বাট আমার কাছে মনে হয় যে এই চ্যালেঞ্জটা আসলে আমরা কীভাবে ডিল করতেছি এটা ইম্পর্টেন্ট। আর অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ক্রিকেট যত কথাই হোক না কেন, যেখানেই যাক ক্রিকেট খেলতে অবশ্যই সবারই একটা এক্সপেকটেশন থাকে বাংলাদেশ ক্রিকেট নিয়ে। তো এই জায়গায় আসলে প্রেশার ফিল করার কিছু নেই, আমার কাছে মনে হয় প্রেশারটা উপভোগ করা ইম্পর্টেন্ট। এবং যেটা বললাম যে অবশ্যই সেরাটা দেওয়া দরকার, যদি সেরাটা আমরা দিতে পারি ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর অবশ্যই আমার কাছে মনে হয় যে লাস্ট ইয়ারও সাইফ ফাইনালে বোলিং করেছে, আমার ওর উপর অনেক বেশি বিশ্বাস বোলিং নিয়ে। ইভেনচুয়ালি আমরা সবাই জানি যে গায়ানা উইকেটে একটু স্পিন ফ্রেন্ডলি থাকে, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের স্পিন অ্যাটাকটা ভালো আছে। মেইনলি আমি অ্যাজ এ ব্যাটসম্যান খেলতেছি, বাট যখনই দায়িত্বটা আসে তখন পুরোপুরি ফুলফিল করার চেষ্টা করি। না অবভিয়াসলি দেখেন, আপনার সেকেন্ড কোশ্চেনটা দিয়ে শুরু করতে চাই। সানিয়ান ভাই যেটা বললো যে লাস্ট 1 মাস ধরেই হয়তো আমি ন্যাশনাল টিমের প্র্যাকটিসের ভিতরে ছিলাম, তো জিএসএলের এই টিমটা নিয়ে আমার সাথে কমিউনিকেট হচ্ছে, বাট আসলে ইভেনচুয়ালি আমার ফোকাসটা পুরোটাই ন্যাশনাল টিম সাইড ছিল, যেহেতু আমি ন্যাশনাল টিমের প্র্যাকটিস সেশনে ছিলাম এবং হোয়াইট বল প্র্যাকটিস করতেছিলাম। সো অবভিয়াসলি ওডিআই কেন্দ্রিক প্র্যাকটিসের ভিতরে ছিলাম। তো আমার কাছে মনে হয় না যে দেখেন লং বা একটা সময় পাচ্ছি, যখন এখন যেহেতু টিমে নেই, জিএসএল খেলতে যাচ্ছি, সো এখানে জিএসএল হচ্ছে T20, তো যাওয়ার পরেও হয়তো প্র্যাকটিসের একটা অপরচুনিটি পাবো। অ্যাট দ্য সেম টাইম গ্যাপটাও অনেক বড়। সো প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমার কাছে মনে হয় যে প্র্যাকটিস যেখানেই করি ওয়ানডে বা T20, এটা যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো এটা প্লেয়ারদের জন্যই বেটার। আর ফার্স্ট কোশ্চেনটা কী ছিল? সত্যি কথা বলতে দেখেন, আমরা লাস্ট কিছু বছর ধরে হয়তো লাস্ট 2-3 ইয়ার্স বাংলাদেশ ক্রিকেট একটা টাফ টাইম পার করতেছে, তো ওই রেসপেক্টটা আসলে আমরা প্রতিপক্ষের কাছ থেকে যখন ভালো খেলবো তখনই পাওয়া যাবে। তো ইভেনচুয়ালি আমরা যেটা বললাম যে হয়তো রেসপেক্ট আমাদের মানুষ গেইন করে নিতে হয়, তো আমরা হয়তো লাস্ট ইয়ার ফাইনাল যাওয়ার পর ওই রেসপেক্টটা অটোমেটিক্যালি পেয়েছি। বাট ফার্স্টের যখন আপনি যদি খেয়াল করেন, ফার্স্ট 2টা ম্যাচ হারার পর কিন্তু আমরা খুব ক্লোজ ম্যাচ হেরেছিলাম, তো আমরা নিজেরাও একটু ডাউন ছিলাম। এবং অ্যাট দ্য সেম টাইম জিনিসটা এরকম আসতেছিল যে হয়তো আমরা গ্লোবাল স্টেজে পারফর্ম করার মতো অ্যাবিলিটি আমাদের আছে কিনা, এটা নিয়েও কোশ্চেন ছিল। বাট আলটিমেটলি যখন আমরা ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছি, এই কোশ্চেনটার অ্যান্সারটা কিন্তু আমরা মাঠে দিতে পেরেছি। বেসিক্যালি আমরা মিকি আর্থার জেনে থাকেন যে আমাদের গতবার গ্লোবালেও আমাদের কোচ ছিল এবং বিপিএলও আমাদের কোচ ছিল। আমাদের কাছে ওনার উপরে আমাদের অনেক আস্থা, এবং আমরা যখন এই স্কোয়াডটাও বানাই বা আমরা যখন টিমটা বানাই, তখনও আমার মিকির সাথে কন্টিনিউয়াস উই ওয়ার ইন কনস্ট্যান্ট টাচ যে কাকে নিলে ভালো হয়, কীভাবে করে গায়ানার উইকেটে কার সাপোর্ট হয়। আনফর্চুনেটলি এখন যেহেতু ইংলিশ কাউন্টি চলছে অ্যান্ড ও যেহেতু ডার্বির দায়িত্বে আছে, ও হয়তো অ্যাভেলেবেল হবে না। সো গ্রেগ স্মিথ নামের ওর একজন আছে যে হি ট্রাস্টস অন, সো ও যেটা বলেছে হচ্ছে যে আমরা গ্রেগ স্মিথকে আমাদের কোচ হিসেবে নিয়ে যাব, এবং ওখান থেকে মিকির তত্ত্বাবধানে ও সবসময় ইন টাচ থেকে প্লেয়ার্সদের সাথে কমিউনিকেট করে ও যেভাবে করে গাইড করবে ওভাবে করেই গ্রেগ স্মিথ চালাবে। তার সাথে তো আশরাফুল ভাই আছেই। আশরাফুল ভাইয়ের লাস্ট ইয়ার আমি মনে করি যে আমাদের জিএসএল সাকসেসের পিছনে অনেক হাত আছে। সে অনেক ভালো যেভাবে করে উনি কষ্ট করে ওখানে করে, ওখানে লিমিটেড অপশনস থাকে, ওখানে একটা আসল ভাইয়ের মতো একটা কোচ যেভাবে করে আমাদের সাপোর্ট দিয়েছে, আসলে আমার কাছে মনে হয় যে আমাদের শিরোপার জন্য অনেকটুকু কন্ট্রিবিউশন তার ছিল। সো আপাতত গ্রেগ স্মিথ এবং আশরাফুল ভাই থাকছে আমাদের স্কোয়াডে।